প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে। দর্শক, আপনারা জানেন 12ই মার্চ বিশ্ব কিডনি দিবস। আজকে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি কিডনি রোগ নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, তিনি সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান কিডনি বিভাগ বিআরবি হসপিটালস। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, এই যে 12ই মার্চ প্রতি বছর আপনারা বিশ্ব কিডনি দিবস পালন করে থাকেন, সারা বিশ্বব্যাপী কিন্তু এটা পালিত হয়। তো এবারে আমাদের বাংলাদেশে আপনারা পালন করছেন, এবং এখানে প্রতিবদ্ধ বিষয়টা কি উদ্দেশ্যকে করে আপনারা এই কিডনি দিবস এবার পালন করছেন? কিডনি আপনি জেনে থাকবেন যে প্রতি বছর 2006 সাল থেকে প্রতি বছরের মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, এবার যেটি পড়েছে যে 12ই মার্চ বিশ্ব কিডনি দিবস, সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বেশ জাঁকজমকভাবে পালন করে থাকে। এই বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট, যার বাংলা আমরা করেছি সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে। মানে একটি কথা হলো যে সুস্থ কিডনিটা আমাদের আসলে এই জীবন চলার জন্য অত্যন্ত প্রয়োজন। তো স্যার, এই যে কিডনি সুস্থ, প্রথম কথা হলো যে আমরা কিডনির যে ফাংশন, এই কিডনিকে সুস্থ রাখার জন্য আমরা কি করতে পারি? তার আগে আমি একটু সূচনা করি যে আমাদের কিডনি সাধারণত দুই পাশে, পেটের পিছনের দিকে, কোমর থেকে কিছুটা উপরে, মেরুদণ্ডের দুই পাশে হয়ে থাকে অবস্থান তাদের। কিন্তু জন্মগত ত্রুটির কারণে কারো কারো একটি কিডনিও হতে পারে, এবং একটি কিডনি নিয়ে মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিডনি সাধারণত প্রস্রাব তৈরির মাধ্যমে আমাদের শরীরের প্রতিদিন যে আমাদের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলি তৈরি হয়, সেগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এবং একই সাথে কিডনি আমাদের যে তরল এবং খনিজের সমতা আনয়ন করে, দ্যাট ইজ আমরা বলে থাকি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। শুধু কিডনি এটিই করে থাকে না, কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো হরমোন তৈরি করে থাকে। যেমন আপনি জেনে থাকবেন যে রেনিন নামক একটি হরমোন, যেটি আমাদের রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। রেনিন ছাড়াও ইরিথ্রোপয়েটিন নামক আরেকটি হরমোন, যেটি রক্ত তৈরিতে সাহায্য করে, এবং ভিটামিন ডি, অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে থাকে, যেই ভিটামিন ডি আমাদের হাড় গোড়কে শক্ত মজবুত করে থাকে। সুতরাং কিডনির গুরুত্ব অপরিসীম। সুতরাং কিডনি আমাদের যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে রোগী নিজে এবং সমাজ পরিবার অত্যন্ত আর্থিক, মানসিক এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। না, সেই জন্য স্যার যে এই কিডনিটা আসলে অত্যন্ত প্রয়োজন আমরা দেখেছি, বা এটা ছাড়া আসলে আমরা চলতেও পারবো না, কিডনি ভালো থাকা ছাড়া। তো সেক্ষেত্রে স্যার আমাদের তো এটার একমাত্র উপায় হলো আমাদের কিডনি সুস্থ রাখা। আমরা চাই না যে অসুস্থ হয়ে কিডনি আপনার কাছে আসুক। সুস্থ রাখার উপায়গুলো কি স্যার? সুস্থ রাখার উপায়গুলো হচ্ছে যে আমাকে আগে বুঝতে হবে যে কিডনি কি রোগে আক্রান্ত হয়েছেন যিনি, মানে আমরা রোগ ভেদে সেগুলা ঠিক করে থাকি। যেমন খুবই প্রচলিত এবং কমন যে ডিজিজটি, যেটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল রোগ, সেটি সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ডায়াবেটিস একমাত্র প্রধান অন্যতম কারণ। তাছাড়া উচ্চ রক্তচাপ, গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রাইটিস নামক রোগ, অনিয়ন্ত্রিতভাবে যারা ব্যথানাশক বড়ি খেয়ে থাকেন, যারা স্থূলকায় শরীরের অধিকারী বা ধূমপান করে থাকেন, এই কারণগুলির ব্যথানাশক ওষুধ সেবন করার কারণও কি কিডনি? কারণ দীর্ঘদিন যদি কেউ অনিয়ন্ত্রিতভাবে ব্যথানাশক বড়ি খেয়ে থাকেন, ধীরে ধীরে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে থাকতে পারে। তবে এখানে বলে রাখা ভালো, একটি মাত্র ব্যথানাশক বড়ি খেয়েও অনেক সময় দেখা যায় যে কিডনি আক্রান্ত হতে পারে। সেটাকে আমরা বলি আকস্মিক কিডনি বিকলতা বা অ্যাকিউট কিডনি ইনজুরি। তা এখন আমাদের যেটি আপনি প্রশ্ন করেছেন কিভাবে ভালো রাখবো, কোনো ব্যক্তি যদি ডায়াবেটিসের কারণে কিডনি আক্রান্ত হয়ে থাকেন, সেটি আমাদের আগে নির্ণয় করতে হবে তিনি আক্রান্ত হয়েছেন কিনা। তার প্রাথমিক লক্ষণ প্রস্রাব পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। প্রস্রাবের মধ্যে কোনো অ্যালবুমিন নির্গত হচ্ছে কিনা বা প্রোটিন নির্গত হচ্ছে কিনা। সাধারণত রোগী বলে থাকে যে আমার প্রস্রাবে ফেনা হয়,
এটি প্রাথমিক লক্ষণ, এটি দেখে আমরা বুঝতে পারি। তাহলে এই রোগীকে আমাদের ডায়াবেটিস পর্যাপ্ত পরিমাণে কন্ট্রোল রাখতে হবে বা নিয়মিত পরীক্ষার মাধ্যমে সেটি আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং একইভাবে উচ্চ রক্তচাপে যারা ভুগেন তাদের প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের রোগীরা প্রায়শ বলে থাকেন যে একবার ওষুধ ধরলে আমাকে সবসময় ওষুধ খেতে এটা হবে, তো খুব কমন আমাদের সুতরাং ওষুধ খেতে চায় না। তো আমরা মনে করি একটি, দুটো, তিনটি হলো প্রেশারের ওষুধ যা লাগে প্রয়োজন হয় সেটি দিয়ে হলেও পর্যাপ্ত পরিমাণে প্রেশার কন্ট্রোল রাখতে হবে। যেমন যদি কারো ডায়াবেটিস এবং প্রোটিন নির্গত হওয়া অবস্থায় আমরা পেয়ে থাকি, তাহলে তার ব্লাড প্রেশার 125 উপরে, নিচে 75 বা মিনিমাম 130-80 তাকে রাখতে হবে। এইভাবে আমরা এগুলা, তাছাড়া আপনি বলেছেন যে আরও উপায়গুলি হচ্ছে যে আমাদের একটা খাদ্যাভ্যাস এবং জীবনধারা, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং আরও অতিকায় ওজন এগুলো নিয়ন্ত্রণ করতে পারি। স্যার সেক্ষেত্রে আরেকটি কথা আছে, আমাদের একটা ধারণা আছে বাজারে যে আমরা যে প্রচুর পরিমাণ পানি খেলে কিডনি ভালো থাকবে, আসলে এটা কতটুকু সঠিক, বা আমাদের আসলে পানি কি আমাদের বেশি খাওয়া উচিত কিনা, বা কীভাবে খাওয়া উচিত? ধন্যবাদ। আসলে এটি মোটেও ঠিক নয় যে প্রচুর পানি খেলে। আমাদের কাছে এমনও রোগী আসে যে রোগী বলে যে যে আমি 10 লিটার পানি পান করি কিন্তু আমার তো কিডনি কেন নষ্ট হলো। এখন এটা মোটেও সায়েন্টিফিক না, বিজ্ঞানসম্মত না। কারণ একজন মানুষ 10 লিটার পানি খেলে তার বারে বারে প্রস্রাবে যেতে হবে, এটি একটি সামাজিক বা অন্য প্রবলেম তার জন্য, সব সময় সব জায়গায় সে ওয়াশরুম নাও পেতে পারে। সুতরাং পানি পান করার নিয়ম হচ্ছে যে 1.5 থেকে 2.5 লিটারের মধ্যে থাকতে হবে। তবে যদি কেউ গরমে কাজ করে, অতিরিক্ত ঘাম হয়, বা যারা খনিতে, ডেজার্টে কাজ করে, তাদের জন্য পান একটু বেশি হতে পারে। কিন্তু তাই বলে প্রচুর পরিমাণে পানি পান করার প্রয়োজন নয়। একটি জিনিস আপনাকে বলে রাখি যে প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর পানি বা তরল পান করা উচিত, এবং প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর প্রস্রাব পাস করা উচিত। এটা হলো নর্মাল একটা Normal মেকানিজম, যেটা স্বাভাবিক। phenomenon, এবং স্বাভাবিক। আপনি বলছেন যে যারা একটু ডেজার্টে কাজ করে বা যারা গরমে কাজ করে, ফ্যাক্টরি কাজ করে, হ্যাঁ, তাদের হ্যাঁ, ক্ষেত্রে তো যেহেতু লস হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন পূরণ করার জন্য একটু পানি খাওয়া উচিত। তাদের বেশি পানি খাওয়া উচিত। স্যার আরেকটা হলো যে আপনি কিডনির কথা বলছেন, যে একটা বলেছেন আকস্মিক কিডনি বিকল, একটা বলছেন যে দীর্ঘমেয়াদী কিডনি। দীর্ঘমেয়াদী কিডনি। আসলে কিডনির যে রোগগুলো, কি কি রোগ আপনারা পেয়ে থাকেন কিডনিতে? প্রথমত আমি যেটি বলেছি আপনাকে যে আমাদের দেশে বা সব জায়গায় এখন যেটি খুব আতঙ্কের বিষয় যে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল রোগ। তাছাড়া আকস্মিকভাবে কিডনি বিকল হতে পারে, কিডনির পাথর হতে পারে বা পাথরের রোগ, স্টোন ডিজিজ। তাছাড়া জন্মগত কিডনির রোগ হতে পারে। নেফ্রাইটিস নামক আরেকটি রোগ আছে যেটি যে প্রস্রাবে প্রোটিন নির্গত হয়, প্রথমে শরীর ফুলে যায়, প্রেশার বেড়ে যায়। তাছাড়া ইউরিন ইনফেকশন, রিকারেন্ট, মানে বারবার যদি প্রস্রাবে ইনফেকশন হয়, সেখান থেকেও কিন্তু কিডনি বিকল হওয়ার চান্স থাকে। তাছাড়া আরও বলেছি আমি যে খাবার দাবারের মধ্যে যদি অনেকে অতিকায় শরীর স্থূলতা বা যাদের ওজন বেশি, যারা অলস জীবনযাপন করেন, তাদেরও কিন্তু, এবং ধূমপানও একটা কিডনি রোগের জন্য দায়ী অনেকাংশে। ব্যথানাশক বড়ি, স্যার অনেক সময় আমরা দেখি স্যার ব্যথার বড়ির কারণে কিডনি জটিলতা, বিশেষ করে এটা স্যার রিলেশন যারা আর্থ্রাইটিসের পেশেন্ট, আচ্ছা, যারা ব্যথায় ভুগছেন, যাদের ব্যথার ওষুধ সারা জীবনই খেতে হয়, নাহলে ব্যথা কমছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি বিকল হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। আর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি বিকলের সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে এই দুটো নিয়ন্ত্রণ করাটা বেশি জরুরি। আর আরেকটি বিষয় স্যার, আমরা অনেক সময় ইদানিংকালে আমরা দেখেছি স্যার, কিডনি টিউমার, রেনাল সেল কার্সিনোমা, আরসিসি আপনারা বলে থাকেন, এই টিউমারটাও কিন্তু আমরা ইদানিংকালে কিন্তু বেশি পাই। আরসিসি বা রেনাল সেল কার্সিনোমা, যেটি মূলত ইউরোলজিক্যাল ডিজিজ, যদি প্রাথমিকভাবে নির্ণয় করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ইউরোলজিস্টরা সেটি অপারেশনের মাধ্যমে রিমুভ করে থাকেন। এবং উন্নত প্রযুক্তিতে এখন রোবোটিক সার্জারি আছে, ল্যাপারোস্কোপিক সার্জারি আছে, সেগুলোর মাধ্যমে পুরো কিডনি না কেটেও কিন্তু পার্শিয়ালিও করা যায়, যদি মানে ক্যান্সারটা যদি লিমিটেড থাকে। অনেক সময় পুরো কিডনিও ফেলতে হয়, ফেলে দিতে হয়। সুতরাং এটি খুব ভালো চিকিৎসা যে অপারেশন করে ফেললে রোগী নিঃসন্দেহে, যদি না অন্যদিকে এটি ছড়িয়ে যায়, প্রাথমিক পর্যায়ে যদি পাওয়া যায়, এবং অন্যদিকে ছড়িয়ে গেলেও পরবর্তীতে কেমোথেরাপির মাধ্যমে এটি চিকিৎসার করা সম্ভব।
স্যার আমরা আমরা যে কিডনি ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন আসি তখন আপনারা দুটো জিনিস বলে থাকেন, একটা হলো যে কিডনি ট্রান্সপ্লান্টের কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভাইস করে থাকেন, কোনো কোনো ক্ষেত্রে ডায়ালিসিসের Dialysis। অ্যাডভাইস করে থাকেন। আর স্যার যারা সিকেডিতে ভুগছেন খুব খুব প্রাথমিক পর্যায়ে, ধরেন ক্রিয়েটিনিন লেভেল বা ইজিএফআর লেভেলটা খুব বেশি বেড়ে যায় নাই, তো তাদের ক্ষেত্রে কি আসলে কোনো চিকিৎসার প্রয়োজন হয় কিনা? আমি চিকিৎসার ভাগটাই জানতে চাচ্ছি যে আর্লি স্টেজে আসলে কি করা উচিত হ্যাঁ, এবং যাতে লেট স্টেজে কি করা। সিকেডিকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ তাদেরকেই বলি যারা 3 মাস বা তারও বেশি সময় যদি কিডনির কোনো স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি থাকে, গঠন প্রক্রিয়াতে কোনো সমস্যা থাকে, অথবা ফাংশানে কোনো সমস্যা থাকে, অথবা তাদের ইজিএফআর 60 নিচে থাকে, 3 মাস বা তারও বেশি সময়, তাদেরকে আমরা সিকেডি বলি। এবং সিকেডিকে আমরা 5টি ভাগে ভাগ করি, গ্রেড 1 থেকে গ্রেড 5 পর্যন্ত। তবে গ্রেড 1 এবং 2 যদি আমরা এটি জিএফআর 90-এর উপরে এবং 90 থেকে 60-র মধ্যে যদি থাকে তাহলে আমরা সিকেডি বলে থাকি। তো আর্লি সিকেডিগুলি অনেক সময় দেখা যায় যে কারণে হয়েছে সেই কারণগুলি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নির্ণয় করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সিকেডি বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রসর নাও হতে পারে। তবে অ্যাডভান্স স্টেজে গেলে, বিশেষ করে সিকেডি স্টেজ 3B, 4, 5, তখন এটা অগ্রসমান হয়। এবং সেক্ষেত্রেও দেখা যায় যে এখানে বলে রাখা ভালো, ইজিএফআর থেকে প্রস্রাবে প্রোটিন নির্গত হওয়ার পরিমাণের উপরে কিডনির অগ্রসমান গতিটা অনেকাংশে নির্ভর করে। কারো প্রস্রাবে যদি অনেক বেশি প্রোটিন যায়, তার কিডনির ফাংশন দ্রুততম সময়ে নষ্ট হবে বা অগ্রসর হবে, কিন্তু ইজিএফআর সেখানে ফ্যাক্টর না। তারপরে আমরা সেই জন্য আমাদের যত ট্রিটমেন্ট আছে তার মেইন টার্গেট হচ্ছে যে আমরা প্রোটিনটাকে কিভাবে ওষুধ দিয়ে কমাবো বা অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশান থেকে আরম্ভ করে যত মেজার্স আছে সেগুলো দিয়ে আমরা কমাবো। যেটি আপনি প্রশ্ন করেছেন, যখন অ্যাডভান্স স্টেজে সিকেডি স্টেজ 4-এ যাবে, আমরা রুগীকে কাউন্সেলিং করতে থাকি পার্মানেন্ট রিপ্লেসমেন্ট থেরাপির জন্য, আইদার ডায়ালাইসিস অর কিডনি ট্রান্সপ্লান্টেশন। এবং সিকেডি স্টেজ 5-এ যখন আর্লি স্টেজে থাকে, 10 থেকে 15-এর মধ্যে ইজিএফআর থাকে, তখন আমরা রুগীকে ফিস্টুলা করে ফেলি ডায়ালাইসিসের প্রিপারেশন হিসাবে, অথবা সিএপিডি বা পেটের ডায়ালাইসিস আছে আমরা সেটিও করতে পারি। এবং সবচেয়ে ভালো হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করা। এই অবস্থায় অনেক সময় প্রিএমটিভ, মানে একেবারে শেষ পর্যায়ে যাওয়ার আগেও ট্রান্সপ্লান্ট করা যায়। আর যদি শেষ পর্যায়ে যায়, ডেফিনেটলি কিডনি ট্রান্সপ্লান্ট সবচেয়ে ভালো। কারণ কিডনির যে ফাংশনগুলির কথা আমি বলেছি আগে, ট্রান্সপ্লান্টের মাধ্যমে সবগুলো ফাংশনই ফুলফিল করা সম্ভব, কিন্তু ডায়ালাইসিসের মাধ্যমে শুধুমাত্র এক্সক্রিটরি ফাংশন, যে মানে কিডনির সবগুলো ফাংশন মানে ফুলফিল করা সম্ভব না। তাই কিডনি ট্রান্সপ্লান্টেশন সবচেয়ে ভালো পদ্ধতি এক্ষেত্রে। স্যার অনেক সময় দেখা যায় যে যখন আপনারা পরামর্শ দিয়ে থাকেন ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট, তো কিডনি ট্রান্সপ্লান্টের কিছু জটিলতা, যদিও এটা ইউরোলজিস্টরা করেন, আমাদের দেশেও হচ্ছে, কিন্তু কিছু জটিলতা থাকে, আত্মীয় মিলতে হবে বা তাদের গ্রুপ মিলতে হবে, অনেকগুলো ফ্যাক্টর আছে। তো তখন দেখা যাচ্ছে যে এই একটা কিডনি ডোনার পেতে অনেক সময় লেগে যায়, তো ততদিন তারা ডায়ালাইসিস শুরু করে ফেলে। ডায়ালাইসিস একবার শুরু করলে কি কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব? ডেফিনেটলি একটা পদ্ধতি থেকে অন্য একটা পদ্ধতিতে যে কোনো সময় ট্রান্সফার করা সম্ভব। যেমন কোনো রুগী প্রাথমিকভাবে তার ক্রিয়েটিন অনেক বেশি নিয়ে আসলো, আমরা তো তাকে ইমিডিয়েটলি ট্রান্সপ্লান্ট করতে পারি না। বিভিন্ন কারণ আছে, তার মানসিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি এবং ডোনার পাওয়ার সাপেক্ষে কয়েক মাস সময় লেগে যায়। এর মধ্যে আমরা ডায়ালাইসিস করতে থাকি, আইদার পেরিটোনিয়াল ডায়ালাইসিস অর হেমোডায়ালাইসিস। তো পরবর্তীতে যখন সুইটেবল কিডনি ট্রান্সপ্লান্ট ডোনার পাওয়া যায়, তখন আমরা ট্রান্সপ্লান্ট করার জন্য বলি এবং করে থাকি। তবে আমাদের দেশে আপনি জেনে থাকবেন যে আত্মীয় ছাড়া বা রিসেন্টলি কিছু ল এসছে যে ইমোশনালি রিলেটেড ডোনারও কিডনি দিতে পারবে, যদিও এটি চূড়ান্তভাবে এখনও নির্ধারণ করা হয় নাই। তো সেই ক্ষেত্রে রোগীরা অনেক সময় বিদেশে গিয়ে অনাত্মীয়দেরকে এখান থেকে নিয়ে ট্রান্সপ্লান্ট করে থাকে। আমাদের দেশে এটি এখনও আমরা করছি না। এই আর আমাদের ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি রিলেটিভসদের মধ্য থেকে এবং ওয়াইফ হাজব্যান্ডকে, হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারে, এই পর্যায়ে আমরা ট্রান্সপ্লান্ট করে থাকি। এবং আপনি জেনে থাকবেন যে 82 সাল থেকেই আমাদের দেশে সাকসেসফুলি অনেক ট্রান্সফার হয়ে থাকে, ট্রান্সপ্লান্টেশন হয়ে থাকে। এবং এটি একটি জয়েন্ট কোলাবোরেশন, টিম ওয়ার্ক। ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট বা ট্রান্সফার সার্জন, নার্সেস সবাই ইনভলভ থাকে, কারণ প্রি অ্যান্ড পোস্ট ট্রান্সপ্লান্ট ম্যানেজমেন্ট নেফ্রোলজিস্টেই করে থাকেন।
স্যার আপনি যেহেতু একজন নেফ্রোলজিস্ট হিসেবে কাজ করছেন দীর্ঘদিন থেকে, আমাদের দেশের ডায়ালাইসিসেরও কিন্তু ব্যবস্থাপনা এখন অনেক এগিয়েছে, অনেক জায়গাতেই কিন্তু ডায়ালিসিস হচ্ছে। তারপর এটি একটু ব্যয়বহুল অনেকের ক্ষেত্রে, যারা কিডনি পেশেন্ট থাকে আমাদের দেশে, খুব আর্থ সামাজিক অবস্থা একটু নিচে থাকে, অনেকে এটা ব্যয় বহন করে খুব কষ্টসাধ্য হয়ে যায়। তাদের জন্য কোনো বিকল্প ডায়ালাইসিস ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, এটি ঠিকই বলেছেন যে আমাদের কিডনি সিকেডি একটি নীরব ঘাতক, এটি আমি আগেও বলেছি। এবং একটা পর্যায়ে বেশিরভাগ রুগী এন্ড স্টেজ রেনাল ফেলিউরে, প্রায় বছরে 30 থেকে 40,000 রুগী এন্ড স্টেজ রেনাল ফেলিউরে যায়, এবং 6 মাসের মধ্যে 80% রুগী ডায়ালিসিস করতে পারে না, হয় মারা যায়, না হয় তারা ডায়ালিসিস বহন করতে পারে না, মাত্র অল্প সংখ্যক। এটার কারণ হচ্ছে যে এটার প্রচুর খরচ। সরকারি পর্যায়ে কিছু ব্যবস্থাপনা আছে, এখন অনেক মেডিকেল কলেজে মাত্র 20,000 টাকা 6 মাসে ডায়ালিসিস হয়। আমাদের বিআরবিতে অত্যন্ত সুন্দর একটি ডায়ালিসিস সেট আছে, এখানে আমাদের প্রচুর রুগী ডায়ালিসিস করেন। তো এটা ডেফিনেটলি ব্যয়বহুল, যেটি আপনি জানতে চেয়েছেন। যে সুতরাং সিকেডি হলে পরে যে সেই জন্যই আমি আগে বলেছি যে রুগী নিজে, পরিবার এবং তার সমাজ, দেশ সবাই কিন্তু আসলে, আমাদের দেশে তো মনে করেন যে সরকারি বা অন্যান্য দেশে যেমন পুরো খরচ সরকার বহন করে, এটি খুবই লিমিটেড পর্যায়ে আছে। হয়তোবা ভবিষ্যতে এটির ব্যাপারে সরকার আরও দৃষ্টি দিবেন এবং প্রতিটি মেডিকেল কলেজে কিছুটা তো সাশ্রয়ী মূল্যে, যেমন আমাদের কিডনি হসপিটাল ডেফিনেটলি, নিগদুতে আছে, ঢাকা মেডিকেল কলেজে আছে, সলিমুল্লাহতে আছে, যেটি আমি সোহরাওয়ার্দীতে আছে। বলেছি যে 20,000 টাকায় মাত্র 6 মাসে, মাত্র 20,000 টাকায় 6 মাসে ডায়ালিসিস করা সম্ভব। স্যার ডায়ালাইসিস অনেকে আমরা দেখেছি যখন দেখেন ইএজএফআর কমে গেছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, আপনারা তাকে অ্যাডভাইস করলেন যে আপনার ডায়ালাইসিস লাগবে, ডায়ালিসিস করতে হবে। অনেক সময় আমার নিজের চোখে দেখা অনেক রুগী আছে করেন না, বলে একবার করলে সারা জীবন করতে হবে, ডায়ালিসিস করলে বাঁচে। হ্যাঁ, তো বিষয়টা যদি ব্যাখ্যা করতেন। এটা হচ্ছে একটা ভীতি তো রোগীর মধ্যে কাজ করে, এটা ভীতি কাজ করে। আরেকটা হচ্ছে কিছুটা কমিউনিকেশন গ্যাপ হতে পারে, রুগীকে ঠিকমতো, রুগীর আত্মীয়কে ঠিকমতো বোঝানোর ব্যাপার থাকে। আর মেইন কারণ হচ্ছে অর্থনৈতিক ব্যাপার। কিন্তু যারা সলভেন্ট তারা কিন্তু বুঝে এবং তারা ঠিকই সময় মতো ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টের দিকে যান। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বললাম তো 80% রুগী কিন্তু সে পর্যায়ে যেতে পারে না, কন্টিনিউ করতে পারে না। অর্থনৈতিক কারণটাই প্রধান, অজ্ঞতা বা ভয়, এই ধরনের ব্যাপারগুলি মূলত এর জন্য দায়ী। তো সেক্ষেত্রে স্যার আমাদের আসলে সোসাইটিরও এগিয়ে আসা উচিত, যে কিছু Definitely. এনজিও বা আমাদের গভর্নমেন্ট লেভেল তো হসপিটাল তো আছেই। মানে এখন আসলে কিডনি রোগী এত সংখ্যা বেড়েছে যে ডায়ালিসিস করার কিন্তু একটা লম্বা কিউ কিন্তু থাকে, এবং যার ডায়ালিসিস করতে হয় তা কিন্তু আপনার কাউকে সপ্তাহে 2 দিন, কাউকে সপ্তাহে 3 দিন করে অ্যাডভাইস করতে হবে, আইডিয়ালি 3 দিন। রেগুলার করতে হবে, কিন্তু তাকে তো কিউ সিরিয়াল পেতে হবে, সেটাও একটা স্যার বিষয়। একটা যেটা এটা আর একটু ডিসেন্ট্রালাইজ করে যদি জেলা লেভেল পর্যন্ত ডায়ালিসিস সেন্টার গড়ে তোলা যায়, তাহলে ঢাকামুখী রোগী সংখ্যাটা কমে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ধরনের পলিসি গভর্নমেন্টের হাতে আছে এবং এই প্রজেক্টগুলি অনেক দূর এগিয়েছে, এবং জেলা পর্যায়ে এবং বিভিন্ন এনজিওরা তো করছেনই, কিছু কিছু এনজিও আছে বেশ ভালোভাবেই, তারা অনেক দিন যাবতই ডায়ালিসিস সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সরকারি অনেক আগের থেকে অনেক সরকারি হসপিটালে ডায়ালিসিস হয়, এবং যেটি বলেছেন আপনি জেলা পর্যায়ে বা আরও বেশি সংখ্যক ডায়ালিসিস সেন্টার করার প্রজেক্ট গভর্নমেন্টের হাতে চলমান আছে। স্যার একটি প্রশ্ন স্যার, এই যারা ডায়ালিসিস করছে এই রুগীদের কাছ থেকে প্রায় শুনি সে ভালো হবে কিনা। ডায়ালিসিস রুগী তো ডায়ালিসিস করে অনেক দিন রুগীরা ভালো থাকছেন, কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ কতটুকু ভালো থাকছে সেটা একটা প্রশ্ন। সেটি অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন একজন রুগীকে সপ্তাহে 12 ঘন্টা, দ্যাট ইজ সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে, প্রতি সেশন। স্যার একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোন কলটি দিয়ে নিচ্ছি। জি, হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমি নাজনীন বরিশাল থেকে বলছি। জি, আমার শুনতে পাচ্ছি। ডায়াবেটিস, অনেক দিন ধরে ডায়াবেটিস, কিন্তু আমার প্রস্রাব অনেক ফেনা হয়, তারপর রাত্রে ঘুম হয় না আর মাথা ঘুরায়। আচ্ছা, আপনার ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে আছে? নিয়ন্ত্রণে আছে আমার ডায়াবেটিস। সেদিনকে মাপছিলাম 6 তারিখে 11 পয়েন্ট। 11 পয়েন্ট আছে। আচ্ছা, আর আপনি বলেছেন যে আপনার প্রস্রাবে ফেনা যাচ্ছে। আপনি কখনো কিডনি পরীক্ষা করেছেন কিনা? আপনার ইউরিনে প্রোটিন অনেক যায়? আগে করেছিলাম, 5-6 বছর আগে করছিলাম, কিন্তু এই সময় কোনো সমস্যা ছিল না। ওকে, আপনি সঙ্গেই থাকুন, স্যার নিশ্চয়ই উত্তর দেবে। স্যার ওনার প্রশ্ন হলো উনি ডায়াবেটিস 11 আছে, তার ফেনাযুক্ত প্রস্রাব হয়
এখন ওনার আমি কি করণীয়? আমি এর আগেও বলেছি আপনাকে যে প্রস্রাবে যদি ফেনা যায় ডায়াবেটিক পেশেন্টে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনাকে সিম্পল ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও প্রোটিন যাচ্ছে কিনা, হয় রুটিন টেস্ট এবং সাথে অ্যালবুমিন যাচ্ছে কিনা। পাশাপাশি রক্তের ক্রিয়েটিনিন টেস্টটাও করতে হবে। কারণ দীর্ঘদিন যাদের ডায়াবেটিস থাকে এবং পারিবারিক ইতিহাস যদি থাকে, ফ্যামিলির অন্য মেম্বাররাও যদি কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ওনার কিডনি রোগ হওয়ার চান্স বেশি। সুতরাং আম, এই যেটি বলছি যে প্রস্রাবে প্রোটিন নির্গত হচ্ছে কিনা, এবং একই সাথে তার চোখ পরীক্ষা করা উচিত, চোখের রেটিনাতে কোনো রক্তক্ষরণ বা অন্য কোনো চেঞ্জ আছে কিনা, ডায়াবেটিসের কারণে সেটি হয়ে থাকতে পারে। তো এই ক্ষেত্রে উনি এই সামান্য টেস্টগুলি করবেন এবং ব্লাড, ওনার ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে। আমরা বলে থাকি যে HbA1c যেটি গড় 3 মাসে সেটি 7-এর মতো থাকা উচিত, 6.5 থেকে 7 থাকলে ভালো। এবং ডায়াবেটিস 10-এর মধ্যে মানে মানে র্যান্ডমে খাওয়ার পরে হ্যাঁ, 10 থাকলে ভালো। খাওয়ার 2 ঘন্টা পরে 8, 9, 10 এরকম রাখা উচিত। বা খালি পেটে 6.5 থেকে 7.5-এর মধ্যে থাকা উচিত। এবং উনি ডায়াবেটিস ছাড়া ওনার মাথা ঘুরে বলছে, হয়তো বা প্রেশার থাকতে পারে। প্রেশারের কিছু ওষুধ আছে যেগুলি প্রোটিনও কমায়, প্রেশারও কমায়, সেই ধরনের ওষুধ ডক্টরের পরামর্শে নেওয়া উচিত। এবং ওনার লাইফস্টাইল মডিফিকেশন, যেটি আমি বলছি যে রেগুলার একটু হাঁটা, পরিশ্রম করা, ব্যায়াম করা, খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং এগুলোতেই উনি অনেক ভালো থাকতে পারবেন। এবং ওনার রোগটি প্রাথমিকভাবে নির্ণয় করতে পারলে উনি প্রোটেকশনের যে ব্যবস্থাগুলো সেগুলো নিতে পারবেন বলে আমি মনে করি। দর্শক নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিন। 3টে পরীক্ষা, রুটিন ইউরিন টেস্ট, আপনার একটা ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন এবং ইজিএফআর এবং ক্রিয়েটিনিন অ্যালবুমিন রেশিও একটা পরীক্ষা আছে, এটা ডক্টর আপনাকে দেবে। পরীক্ষা করে আপনি জেনে নিন যে আপনার কিডনি ভালো আছে কিনা। দর্শক ভালো থাকুন। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে ডায়ালাইসিসটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে কতদিন, হাউ লং ডায়ালাইসিস, কতদিন সে করবে? এটা রুগীরা সাধারণত দেখা যায় যে ওই যে 10 থেকে 15% বা 20% রুগী অনেক দিন ডায়ালিসিস, আমাদের ইতিহাসে 10-15 বছর পর্যন্ত কেউ কেউ ডায়ালিসিস করে ভালো আছেন। তবে বেশিরভাগ রুগী এর মধ্যে হয়তো বা ট্রান্সপ্লান্টে চলে যান, বাকিরা ডায়ালিসিস কন্টিনিউ করেন। দীর্ঘমেয়াদী ডায়ালিসিসের কিছু জটিলতা আছে সেগুলোতে, যেমন কার্ডিওভাস্কুলার, হার্টের রোগ হতে পারে, স্ট্রোক হতে পারে, এ ধরনের সমস্যা ভুগতে পারেন। তবে সব কিছু ডিসিপ্লিন, যেমন উনি যেটি বলছিলাম যে উনি সপ্তাহে 12 ঘন্টা ডায়ালিসিস নিচ্ছেন কিনা, উনি বেশি করে প্রোটিন নিচ্ছেন কিনা, কারণ ডায়ালিসিস নিলে পরে অনেক প্রোটিন লস হয়, সেই জন্য প্রোটিন খেতে হবে বেশি করে। তারপরে ওনার রক্তশূন্যতা উনি ঠিকমতো কারেকশন মানে ঠিক করা মানে নিয়ন্ত্রিত আছে কিনা, মানে হিমোগ্লোবিন 10 থেকে 11-র মধ্যে রাখা উচিত, রক্ত তো কমে যায়। তাছাড়া তার বোন ডিজিজ, ভিটামিন ডি বা অন্যান্য এগুলা ঠিকমতো রিপ্লেসমেন্ট করা হচ্ছে কিনা, যে সমস্ত কমপ্লিট, তার হার্টের চেক আপ বা এই কোলেস্টেরল কেমন আছে, এবং উনি পানি বা তরল খাবার নিয়ন্ত্রিত আছে কিনা তার, সেগুলোর উপরে তার লংজিভিটি নির্ভর করে, তিনি কতদিন ভালো থাকবেন সেগুলো নির্ভর করে। আসলে আমরা যেটা পালন করব যে 12 তারিখে যে ওয়ার্ল্ড কিডনি ডে, অ্যাওয়ারনেস, সচেতনতা, আসলে কিডনি রোগের উপর তাদের সচেতন হতে হবে। বিশেষ করে আপনি যে কথাটি বলেছেন যে যারা প্রেশারের রোগী, প্রেশার নিয়ন্ত্রণ থাকতে হবে, ডায়াবেটিক কন্ট্রোল থাকতে হবে, ব্যথার ওষুধ খাওয়া যাবে না, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ওষুধ খাওয়া যাবে না, এই বিষয়গুলো মেনে চলতে হবে। সেই প্রচারণা, অ্যাওয়ারনেসটা আমরা আমাদের দেশের জনগণকে কীভাবে আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি মেসেজগুলো, আপনারা কী উদ্যোগ নিয়েছেন? অ্যাকচুয়ালি যে কোনো ডে, বিশ্ব কিডনি দিবস বলেন বা অন্যান্য দিবসগুলির মূল প্রতিপাদ্য বিষয়গুলির থিমগুলি থাকেই যে রুগী, ডক্টর বা হেলথ প্রফেশনালস, এদেরকে সচেতন করা, এদের মাধ্যমে জনগণকে সচেতন করা। আলটিমেটলি সচেতনতার উদ্দেশ্য হলো রোগটাকে প্রতিরোধ করা, এবং যদি রোগ হয়েই থাকে তাহলে রোগটাকে কিভাবে চিকিৎসা করে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রোগ্রেশনটাকে ডিলে করতে হবে। তো আমরা এটি আপনি জানেন 2006 সাল থেকে এটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে। বাংলাদেশের রেনাল অ্যাসোসিয়েশন আছে বা বিভিন্ন হসপিটাল তাদের নিজস্ব উদ্যোগে ব্যাপকভাবে, ইভেন আমাদের বিআরবিতেও আমরা 10 তারিখ 12 তারিখে বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। তো
তো এই প্রোগ্রামগুলির মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা রোগটা প্রিভেনশনের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার নিজামুদ্দিন চৌধুরী, আপনি অত্যন্ত সুন্দর করে কিডনি ভালো রাখার উপায়গুলো বললেন, নিশ্চয়ই দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন আমরা সচেতন হই, কিডনির যত্ন নেই, অযথা পেইন কিলার খাবো না, অথবা যাদের ডায়াবেটিস বা প্রেশার রোগে ভুগছেন অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখেন, প্রেশার নিয়ন্ত্রণ রাখেন, তাহলে আপনার এই কিডনি রোগের ঝুঁকিটা অনেকাংশেই কমে যাবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।